বাজেট নিয়ে ইনু দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন। বেনজির আজিজরা সরকারের ক্ষমতা সিকিউরিটি গার্ড, বলছেন রিজভী। জানাবো এবার বিএনপিতে প্রবাসী মহাসচিব, এবং সর্বশেষ জানাবো ঢাকার হাটগুলোতে আসছে পশু, এখনো জমিনে কেনাবেচা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বাজেট নিয়ে ইনু দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী সব সমস্যা চিহ্নিত করেছেন, কিন্তু আমি যখন পাতার পর পাতা দেখি কোনো সমাধান খুঁজে পাই না, শুধু কিছু বরাদ্দের হেরফের দেখি, আর কিছু নেই। তিনি বলেন, আমি বলতে চাই যারা ধনী তাদের কর জালে আনেন। দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন। দাগি ঋণ খেলাপিদের বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে তড়িঘড়ি করে একটা ব্যবস্থা করেন। উপজেলায় রাজস্ব অফিস নেই কেন? একটা ইউনিয়নে 5টা গ্রোথ সেন্টার আছে। ইউনিয়নে যারা স্থায়ী দোকান নিয়ে ব্যবসা করেন তাদের কর জালে আনেন, সেখানে কোটি কোটি টাকা রাজস্ব বাড়াতে পারেন। হাসানুল হক ইনু বলেন, চলমান অর্থনৈতিক সংকটের ধাক্কায় বিপর্যস্ত। বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্য, ডলার সংকট, সুদের হার বেশি, ব্যাংকে বিশৃঙ্খলা, রাজস্ব আনয়নে ধীরগতি, সবকিছু মিলিয়ে আমরা সংকটে আছি। অর্থনৈতিক ধাক্কা সামলানোর বাজেট আশা করেছিলাম। জাসদ সভাপতি আরও বলেন, এটা ছিল ধাক্কা সামলানোর বাজেট। এখানে যেমন এবার প্রবৃদ্ধি ধরেছে, এবার কি দরকার ছিল প্রবৃদ্ধি ধরার? এবার কি দরকার ছিল প্রবৃদ্ধি ধরার? আমাদের দরকার মূল্যস্ফীতি কমানো। সবাই জানে যে বেশি টাকা খরচ করলে বাজারে টাকা যাবে, জিনিসপত্রের দাম বাড়বে। প্রবৃদ্ধিতে বেশি না বাড়িয়ে প্রকল্প কাটছাঁট করে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাতে টাকা বাড়িয়ে মানুষের মধ্যে স্বস্তি আনা যেত। উন্নয়নের এই উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে লোক দেখানো ফুটানি। বেনজির আজিজরা সরকারের ক্ষমতা সিকিউরিটি গার্ড, বলছেন রিজভী। বেনজির আজিজকে সরকার ক্ষমতা সিকিউরিটি গার্ড বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানববন্ধনে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের বিষয়ে বেনজিরের মন্তব্য তখন কি ছিল? কত ধমক, কত হুমকি তিনি তখন দিয়েছিলেন। তিনি প্রকাশ্যে এদেশের নাগরিক বিরোধী দলের নেতাকর্মীদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। তখন তাকে গ্রেফতার করা হয়নি, কারণ ক্ষমতার রক্ষক ছিলেন তিনি। আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের পরে এই আজিজ সাহেব বলেছিলেন স্বাধীনতার পর নাকি এত সুষ্ঠু নির্বাচন হয়নি। অর্থাৎ 2018 সালের যে নির্বাচনকে দেশের মানুষ মিডনাইট নির্বাচন বলে, সেই নির্বাচনকে তিনি তকমা দিলেন স্বাধীনতার পরে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। রিজভী বলেন, এত বড় একটি ঘূর্ণিঝড়, মানুষের ঘর উড়ে গেল, চাল উড়ে গেল, সুন্দরবনের হরিণ ভেসে গেল, 1.5 লাখ বাড়িঘর ধ্বংস হয়ে গেল, কিন্তু কয়জন মন্ত্রী সেখানে গেছেন? পররাষ্ট্রমন্ত্রী এত কথা বলেন, কিন্তু প্রতিদিন সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হচ্ছে। একটি প্রতিবাদ করতে পারেন না? এবার বিএনপিতে প্রবাসী মহাসচিব। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দীর্ঘদিন প্রবাসী জীবনযাপন করছেন। প্রবাসী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পর কি এবার বিএনপিতে প্রবাসী মহাসচিব হচ্ছেন? এই প্রশ্নটি এখন জোরে সোরে আলোচনায় উঠে এসেছে। গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের মহাসচিব পদ নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে দলের পরবর্তী নতুন মহাসচিব হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নাম নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বেগম খালেদা জিয়া সম্মতি জানিয়েছেন বলেও জানা গেছে। তবে এ ব্যাপারে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার মতামতের বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। উল্লেখ্য, 1991 সালে বিএনপি ক্ষমতায় এলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব ছিলেন সালাউদ্দিন। পরে সরকারি চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন তিনি। 2001 সালে তিনি কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। উল্লেখ্য যে বিএনপির মহাসচিব পদে থাকছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে বেরিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত জানাতে তিনি ফিরোজায় বেগম খালেদা জিয়ার কাছে একাধিকবার গিয়েছেন এবং এ ব্যাপারে খালেদা জিয়ার সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। এছাড়া লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছেও মির্জা ফখরুল জানান যে তিনি এখন দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে অপারগ। বেশ কিছু কারণেই তিনি দলের মহাসচিব পদে হিসেবে থাকতে চান না বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে তার নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি।
এই অসুস্থতার জন্য তাকে যেটুকু সময় দলের জন্য দেওয়া উচিত সেটা তিনি দিতে পারছেন না। এই জন্য তার মহাসচিব পদে থাকা সমীচীন নয় বলে তিনি মনে করেন। পাশাপাশি তার স্ত্রী দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। এই অবস্থায় স্ত্রীকে তার সময় দেওয়া উচিত এবং এই অসুস্থতার চিকিৎসার জন্য স্ত্রীর পাশে থাকতে চান। এই জন্য মহাসচিবের দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তবে এখন এতদিন পর্যন্ত খালেদা জিয়া বা তারেক জিয়া কেউই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদ ছাড়া বিষয়টি নিয়ে অগ্রসর হননি, বরং তাকে অপেক্ষা করতে বলেছিলেন বলেই দাবি বিএনপির সংশ্লিষ্ট মহলের। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া এবং তারেক জিয়া উভয়েরই ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বিশ্বস্ত মহাসচিব খুঁজছিলেন জিয়া পরিবার। আর সেই বিবেচনায় এখন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে মহাসচিব করতে চান বেগম খালেদা জিয়া। উল্লেখ্য যে খালেদা জিয়ার প্রয়াত বড় বোন খুরশিদ জাহান হকের মেয়ের জামাই হলেন সালাউদ্দিন আহমেদ। সেই হিসেবে সালাউদ্দিন আহমেদ জিয়া পরিবারেরই একজন সদস্য। আর এই কারণেই সালাউদ্দিন আহমেদকে এখন মহাসচিব হিসেবে নিয়োগ দিতে চান বেগম খালেদা জিয়া। আর শেষ পর্যন্ত যদি সালাউদ্দিন আহমেদকে মহাসচিব করা হয় তাহলে বিএনপির শীর্ষ দুই পদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব দুইজনই হবেন প্রবাসী। উল্লেখ্য যে 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। নিখোঁজের 63 দিন পর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাউদ্দিনকে উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেফতার দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের 22 জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। এরপর ভারতে আটকের 8 বছর পর গত বছর 13 জুন দেশে ফেরার জন্য ট্রাভেল পাস পান বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ এবং তাকে 3 মাসের মধ্যে দেশে ফিরে আসতে বলা হয়, কিন্তু এখন পর্যন্ত তিনি দেশে ফিরে আসেননি। ঢাকার হাটগুলোতে আসছে পশু, এখনও জমেনি কেনাবেচা। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে 16টি অস্থায়ী পশুর হাটের ইজারা চূড়ান্ত করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে এসব হাটে আসতে শুরু করেছেন খামারি ও কারবারিরা। তবে এখনও হাটগুলোতে বেচা কেনা জমে ওঠেনি। অনেকে এখন হাটে গিয়ে ঘুরে পশু দেখছেন ও দরদাম করছেন। চূড়ান্ত হওয়া 16টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 6টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবে 10টি হাট। এর বাইরে ডিএনসিসির গাবতলী ও ডিএনসিসির সারুলিয়ার আরও 2টি স্থায়ী পশুর হাট রয়েছে। এই 2টি হাটে নিয়মিত গরু, মহিষ ও ছাগল বিক্রি হচ্ছে। তবে কোরবানি উপলক্ষে সেসব হাটেও পশু বেচাকেনা শুরু হয়নি। আগামী 17 জুন দেশে ঈদুল আজহা উদযাপন হবে। এই হিসেবে ঈদের বাকি আর মাত্র 7 দিন। রোববার ঢাকার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটের বিক্রেতারা জানিয়েছেন, সাধারণত ঈদের 2-3 দিন আগে থেকে ঢাকায় পশু বেচাকেনা পুরো দমে শুরু হয়। এখন যারা হাটে আসছেন তাদের বেশিরভাগই ঘুরে ঘুরে পশু দেখছেন, কেউ দরদামও করছেন। এবছরও ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে ছোট ও মাঝারি আকারের গরু। এবারের ঈদে মোট 20টি হাট ইজারায় দরপত্র আহ্বান করেছিল ডিএনসিসি ও ডিএসসিসি। এর মধ্যে ডিএনসিসির গাবতলী স্থায়ী পশুর হাট সহ 9টি এবং ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাট সহ 11টি পশুর হাট বসাতে চেয়েছিল, কিন্তু হাইকোর্টের নির্দেশনা সহ নানা কারণে অস্থায়ী হাটের সংখ্যা কিছুটা কমেছে। এর মধ্যে আফতাবনগরে হাট বসানো নিয়ে 2 সিটি কর্পোরেশনের দরপত্র আহ্বান করলেও উচ্চ আদালতের নির্দেশনায় তা বন্ধ আছে। উত্তরা দিয়াবাড়ির 16 ও 18 নম্বর সেক্টর সংলগ্ন খালি জায়গা, তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা, খিলক্ষেত মস্তল চেকপোস্ট ও তার পাশের পশ্চিমপাড়ার খালি জায়গা, মিরপুর সেকশন 6 সংলগ্ন খালি জায়গা, ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা এবং মোহাম্মদপুর বসিলায় পশুর হাট, এসব হাটের ইজারাও চূড়ান্ত করেছে ডিএনসিসি। হাট সংশ্লিষ্ট ইজারাদারদের কার্যাদেশও দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে গাবতলী গবাদি পশুর হাটের ইজারাও চূড়ান্ত করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।